নিজস্ব আমাদের নিজস্বতা সক্রিয়তা নিয়ে আমাদের একটা দেশ, যে দেশের মালিক গণপ্রজাতন্ত্রী, মানে জনগণ এই দেশের মালিক, এটা আমরা অর্জন করেছিলাম। এর চেয়ে বড় অর্জন বাঙালি জাতির ইতিহাসে কোনো সময় হয়নি, কোনো সময় ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। কাজে এই অর্জনটাকে কোনো সময় ছোট করা যায় না। এটা হলো একসঙ্গে মুক্তিযুদ্ধ, একসঙ্গে স্বাধীনতা যুদ্ধ। একসঙ্গে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি, স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে আমরা একটা নিজের দেশ পেয়েছি। কিন্তু আমাদের সেই কথাটি এখানে এসে আবার আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদের সাথে। কেননা এটা আমরা দেখেছি, সেই পাকিস্তান আমরা যখন আমরা বৈষম্যের শিকার হতাম, ভাষার মাধ্যমে বৈষম্য করা হতো, সেটা কিন্তু বন্ধ হয়নি রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরও। এমনকি ৭১-এর নিজস্ব দেশ পাওয়ার পরও এটা কিন্তু বন্ধ হয়নি। আমরা তখনও ইংরেজিতে নোট লেখা হতো, তখনও একটি শ্রেণীর মানুষ যারা অবস্থাপন্ন, যারা ইংরেজিতে ভালো করতে পারে, শহর কেন্দ্রিক অথবা সম্ভ্রান্ত পরিবারের, তারাই চাকরি বাকরি সবখানে ভালো করতে পারতো। তারা ইংরেজি ভালো জানতো, ইংরেজিতে কথা বলতে পারতো, ইংরেজিতে লেখালেখি করতে পারতো, তাদেরকে সব জায়গায় প্রাধান্য দেওয়া হতো। গ্রামের সাধারণ ছেলেমেয়েরা সেই সুযোগটা পেত না, যেহেতু তারা মেধাবী হলো, তারা ইংরেজিতে কাছে থাকতো। তখন উনি বললেন যে বাংলা ভাষায় সকল দপ্তরি কাজ করতে হবে, এবং এটা বাংলা ভাষা রাষ্ট্রভাষা শুধু কেতাবে থাকলে হবে না, এটাকে বাস্তবে আনতে হবে। তার জন্য প্রায় ৩৫ বছর পরে, এই ভাষা আন্দোলনের ৫২-এর ৩৫ বছর পরে ১৯৮৭ সালে উনি ৮ই মার্চ কি আইন করলেন। সেই আইনের মাধ্যমে বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহার করার জন্য বাধ্য করা হলো। এটাই হলো সত্যিকার অর্থে, এর মাধ্যমে কিন্তু আসলে মুক্তিযুদ্ধের যে অর্জন, আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, ভাষার বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু আর একটা বিজয় ওখানে হয়েছে আমাদের। যখন আমরা বাংলা ভাষায় লেখালেখি করতে এবং অফিসের নোট লেখা শুরু করলাম, তখন সর্বস্তরে গ্রামের ছেলেরাও, সব জায়গার বাচ্চা, সবাই মিলে একটা বৈষম্যমুক্ত পরিবেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল। আমাদের এটি দুর্ভাগ্য যে আমরা বারংবার একটা জিনিস অর্জন করি কিন্তু সেখানে ঠেকে যাই। কিন্তু যে জন্য যুদ্ধ করলাম, যেটা আমাদের অর্জন হলো, সেটা বাস্তবায়ন হলো কিনা সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু বাস্তবায়িত বেশিরভাগ সময় হয় নাই। যেমন ১৯৭১ সালে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। সেই স্বাধীন দেশ আমাদের জনগণের দেশ, এবং জনগণ এটার মালিক। সেটার জন্য যে কাঠামো দরকার ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়া চলার দরকার ছিল, যে ধরনের পার্লামেন্ট হওয়ার কথা ছিল, যে ধরনের নির্বাহী বিভাগ হওয়ার কথা ছিল, যে ধরনের বিচার বিভাগ হওয়ার কথা ছিল, যে ধরনের অন্যান্য প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু আমরা অর্জন করতে পারিনি। আমাদের দেখা গেল যে স্বাধীনতার পরে, এতদিন পরেও আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা বলতে যা বোঝায় তা আমরা কোনো সময় ঠিক মতো করতে পারিনি। আমাদের বেশিরভাগ সময় শাসনকর্তা যারা ছিলেন সেন্ট্রালাইজড ভাবে, কেন্দ্রীয়ভাবে শাসন করতেন, এবং সেই শাসনের মধ্যে নির্বাহী বিভাগ, একই সঙ্গে সরকারি দল, সরকার, নির্বাহী বিভাগ সব এক হয়ে যেত, এবং রাষ্ট্র, সরকারি দল এবং সরকার এক হয়ে দেখা যেত। নির্বাহী বিভাগ মার্জ হয়ে যেত সম্পূর্ণভাবে। সেখান থেকে আমরা ছুটতে পারিনি। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম পার্লামেন্টকে, সেখানেও আমরা এমনভাবে পার্লামেন্ট করা হলো, সেটাও সরকারের অঙ্গ হয়ে গেল। তারপরে বিচার বিভাগ, সেখানে দলীয়করণ করে এমন একটা পরিস্থিতি নেওয়া হলে, এটা কিন্তু অনেক দিন থেকে চলছে। সবচেয়ে বেশি এই জিনিসটা ঘটেছে আমাদের বিগত সরকারের আমলে। এটাকে একেবারে চরমে নিয়ে যাওয়া হয়েছে। সর্বত্র এক কেন্দ্রিক ব্যবস্থা করা হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানগুলি, যেখানে রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো থাকবে, সেই প্রতিষ্ঠানগুলিকে সবগুলিকে একখানে আনা হয়েছে। রাষ্ট্র, সরকার, সরকারি দল, এদিকে পার্লামেন্ট, এদিকে বিচার বিভাগ, সব এক। এবং তারপরে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান, যেটা পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, সব এক জায়গায় নিয়ে আসা হয়েছিল। সেই থেকে এই আন্দোলন, এই বৈষম্য শুরু হয়েছিল। এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে যে আমরা নতুন দেশ গঠন করলাম, একটা বাংলাদেশ, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটাই আবার বৈষম্য শুরু হলো, এবং সেই বৈষম্য চরম হলো। সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো ২০২৪ সালে। সেই আন্দোলনে আবার আমরা জয়লাভ করলাম বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য আমরা এবার থেকে শেষ করব, এটাই ছিল আমাদের কথা। এখন আমরা কি দেখছি বলেন? আমরা যে জন্য সংগ্রাম করেছি সেটাকে এখন পেয়েছি? বৈষম্যতা আবার শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত এখনো আপনারা কি কোনো বিগত সরকার আমলে যেরকম সবকিছু এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এখনো তো সব তাই হচ্ছে। কোথায় কি আছে? রাষ্ট্র, সরকার এবং সরকারি দল একই ধরনের একটা অবস্থান, সেখানে জগা খিচুড়ি।
আগে তো একটা ডিসিপ্লিন ছিল, এখন কোনো ডিসিপ্লিন নাই, কে কোথায় কি করছে কেউ জানে না। কিন্তু ওই রাষ্ট্রের সঙ্গে একটা দল আছে এবং সেই দল রাষ্ট্র এবং সরকার এক হয়ে গেছে এবং তারা এক একজন এক এক লাইনে কাজ করছে। আগে তো একসঙ্গে এক লাইনে কাজ করতো। তারপরে যেটা বলেন এই পার্লামেন্ট তখন নাই, কাজে জবাবদিহিতার প্রশ্ন নেই। বিচার বিভাগ, আমি এটা বলতে চাই না, কিন্তু কথাটা হলো অনেক ভালো ভালো বিচারক আছেন, অনেক ন্যায় পরায়ণ বিচারক আছেন, আমি এটা অস্বীকার করি না। তারপরেও বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে গেছে? এখনো কি আমরা জানি না যে কে কোন বিচারক কিভাবে বিচার করবেন, কি রায় হবে? এগুলো কি বোঝা যায় না? এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার হচ্ছে না। তাহলে আমরা কি অর্জন করলাম? আবার এত মানুষ জীবন দিল, এই জীবন দেওয়ার জন্য যারা দায়ী করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের বিচার আদায় করা, সেটা ঠিক আছে, কিন্তু অর্জনটা কি হলো? কোনো কিছু কি আমরা অর্জন করতে পেরেছি? এবং এখন দেখেন বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে। এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুভাবে একটা শত্রুর সেন্টার একটা জায়গায় চিহ্নিত করছি, নিজের ইচ্ছায়। কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে, তারা একই সঙ্গে সরকার, সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনো তাই। রাষ্ট্রকে তারা পরিচালনা করছে, সরকার এবং সরকারি দল সবকিছু কিছু লোকের হাতে। এবং তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী, কাকে বলবে ফেসিবাদের দোসর, কাকে বলবে ফেসিবাদ, সেটা তাদের ইচ্ছা। এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্যাতন করছে নির্মমভাবে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছে। এবং সাধারণভাবে যে কাজগুলি তাদের করা দরকার, সাধারণভাবে মানুষের যেগুলো মানুষের যে চাওয়া পাওয়া, সেটার দিকে তাদের খেয়াল করছেন না, করতে পারছেন না। তাদের এই একটু আগে যেটা বললো, মানুষ বিভিন্নভাবে অত্যাচারের শিকার হচ্ছে, অন্যায়ের শিকার হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যন্ত বেআইনিভাবে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে সরকার কি কোনো প্রোটেকশন দিচ্ছে না? বিচার বহির্ভূতভাবে প্রচুর মানুষকে অন্যায়ভাবে ধরা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের উপরে নানানভাবে অত্যাচার করছে, তাদের কাছে টাকা আয় করার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমরা এই যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আবার আমরা নতুনভাবে জয়লাভ করলাম। জয়লাভ করার সঙ্গে সঙ্গেই আমরা আবার একটা গর্তে পড়ে গেলাম। আবার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, হয়তো এটাই মনে হচ্ছে সামনের দিকে। এটা মনে রাখবেন, বাঙালি জাতি কোনো সময় বৈষম্য মেনে নেয় নাই। বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে সবসময়। বাঙালি জাতি অতিরিক্ত অনেক অনুভূতি প্রবণ মানুষ, তাদের মনে অন্তরের ব্যথা কোনোদিনই তারা জীবন দিয়ে হলেও তারা এটাকে অন্যায়কে তারা সহ্য করে না। এটা আমি এই জন্যই বলছি যে পার্লামেন্টে আমি এই কথাটা বলেছিলাম, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে বাঙালি জাতি কোনোদিন পরাজিত হয়নি এবং পরাজিত যতক্ষণ পর্যন্ত জয়লাভ না করে ততক্ষণ পর্যন্ত যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে বাঙালি জাতি প্রস্তুত থাকে। এটা পার্লামেন্টে আমি 3 জুলাই এটা আমি পার্লামেন্টে বলেছিলাম, সরকারকে বলেছিলাম হুঁশিয়ার থাকবেন। বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে এদের বৈশিষ্ট্য হলো এই সংগ্রামে জয়লাভ না করা পর্যন্ত তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং শেষ পর্যন্ত জয়লাভ না করা পর্যন্ত এটা থেকে তারা ক্ষান্ত হয় না। আমার রেকর্ড আছে এটা, যে এটা বলছি। এখন আবার এনাদের যারা এখন নতুন ভাবে নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্ট যারা দাঁড়িয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মনে রাখবেন, বাঙালি জাতি কোন সময় বৈষম্য গ্রহণ করে না এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা যে কোনো সময় যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং যতদিন এটা শেষ না হবে ততদিন তারা করতেই থাকবে, শেষ পর্যন্ত জয়লাভ করা পর্যন্ত তারা থামবে না। এটাই হলো বাঙালি জাতির চরিত্র, এইটাই হলো বৈশিষ্ট্য। আমি মনে করি যত তাড়াতাড়ি এটা সকলের হৃদয়ে আসে, যত তাড়াতাড়ি এটা উপলব্ধি আসে, ততই আমাদের সকলের জন্য মঙ্গল। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে। দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয়। এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা। এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে। কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয়, এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয়, এগুলো নিয়ে কতগুলো ভুলে আওড়ানোর ব্যাপার নয় যে আমি কয়েকটা বুলি দিয়ে দিলাম, কয়েকটা থিওরি করে দিলাম আর দেশ ভালো হয়ে গেল। এত সহজ ব্যাপার নয়। দেশ আবেগ দিয়ে দেশ যুদ্ধ জয় করা যায়, আবেগ দিয়ে দেশ চালানো যায় না। দেশ চালানোর জন্য তার সেই ধরনের উপযুক্ততা লাগে, সেই ধরনের মনোভাব লাগে, সেই ধরনের দেশপ্রেম লাগে।
এইসব জিনিস চিন্তা করেই সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবাইকে আমি দায়িত্বশীল সবাইকে আমি এই কথাটা আবার বলতে চাই, দেশের ভালোর যদি চান তাহলে দেশকে সকলকে মিলে দেশ চালানোর ব্যবস্থা করেন। বৈষম্য মুক্তভাবে সবাইকে কাজ করতে দিন, অন্যায়ভাবে কিছু করবেন না। বিচার যাদের করার বিচার করে শাস্তি দিবেন, বিচারের নামে প্রহসন করবেন না। অভিযুক্ত হলে সে দোষী নয়, তাকে দোষী সাব্যস্ত করবেন না এবং তাকে হেনস্থা করার ব্যবস্থা করবেন না। অপমান আপনি যাকে করবেন সেই অপমান আপনার ঘরে আসবে কয়েকদিন পরে। আমরা চিরজীবন কি প্রতিহিংসা আর ঘৃণা নিয়ে এই সমাজকে টেনে নিয়ে যাব? প্রতিদিন আমরা যাকে আপনি ঘৃণা করবেন সে কালকে আপনাকে ঘৃণা করবে, সবসময় আপনাকে ঘৃণা করবে এবং সেও প্রতিশোধ যখন দিতে চাইবেন সেও প্রতিশোধ দিতে চাইবে আপনার কাছে। আমরা কি চিরজীবন খালি হানাহানি করতে চাইবো? দেশ কি কোনো সময় সামনের দিকে যাবে না? দেশ কি কোনো সময় শান্তিতে থাকবে না? আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অশান্তিতে বসবাস করছে, বেশিরভাগ মানুষ সঠিকভাবে ঘুমাতে পারছে না। তাদের কোনো সময় আমাকে সেদিন রাতে একজন জিজ্ঞাসা করলো হঠাৎ করে যে আমার বাড়ির সামনে দিয়ে একটা স্যার যাচ্ছে গাড়ি, এদিকে আমার বাড়িটা এবার ভাঙবে নাকি? মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে ফেলেছেন। আপনাদের কাছে মানুষের চাওয়াটা পাবে কি? সরকার থাকলে আমরা সেভ আছি, আর সরকার আসলে আমরা যদি ভয় পাই সেই সরকার তো আমাদের সরকার হতে পারে না, সেই সরকার তো জনগণের সরকার হতে পারে না, সেই সরকার তো জনগণ প্রতি মেনে নিতে পারে না। আপনাদের বুঝতে হবে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে, এটা নিয়ে আমি সন্দিহান। জনগণের কাছে আপনাদের নিরপেক্ষতা কতটুকু আছে, জনগণ কতটুকু আপনাকে নিরপেক্ষ মনে করে, এটা নিয়ে আমরা সন্দিহান। সকলকে মিলে থাকতে হবে, আপনাদের সকলকে মিলে চলতে হবে। বিচার করবেন যার বিচারের উপযুক্ত, সাক্ষী প্রমাণ সহ বিচারের আগেই শাস্তি দেওয়া শুরু করবেন না। নিরপরাধ মানুষকে হাজার মাসের পর মাস তাদেরকে জেলখানে রাখবেন, তাদের